চুক্তির বিয়ে পর্ব 4। আজ অব্রের অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, তাই সকাল থেকে সব কাজ খুব তাড়াতাড়ি করছে। আমি রুমের বাহিরে আড়াল থেকে দাঁড়িয়ে দেখছি। যতক্ষণ ও আমাকে ডাকবে না রুমে প্রবেশ করা নিষেধ। আর আজ অবধি সেই দিন আসেনি যে অব্র আমাকে অফিসে যাওয়ার আগেই রুমে ডাকবে। হঠাৎ করে কেন জানি না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাবাকে টাই পরিয়ে টাই বাঁধা শিখেছিলাম, যাতে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় নিজের বরকে টাই বেঁধে দিতে পারি। তখন আমার ক্ষুদ্র হৃদয়ে এই ভাবনাটা আসেনি যে আসলে এই স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে যাবে। শাশুড়ি আম্মু ডাক দেওয়ায় ভাবনায় ছেদ পড়ল। রান্নাঘরে গেলাম, তখন শাশুড়ি আম্মু হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বললেন অভ্রকে নাস্তা রুমে দিয়ে আসতে, না হলে ও নাস্তা করা ছাড়াই বেরিয়ে যাবে। এই সময় রুমে যাওয়া ঠিক হবে কি না তা ভাবছিলাম। শাশুড়ি আম্মু বলল, যাও মা, দেরি হয়ে যাবে। আমি জানি আমি এখন রুমে গেলে অভ্র ভীষণ রেগে যাবে, কিন্তু যদি না যাই তাহলে ও নাস্তা না করে চলে যাবে। যা হওয়ার হবে, আমি যাবই। রুমের দরজার সামনে গিয়ে নক করলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজের রুমে নিজেই নক করে ঢুকতে হয়। অভ্র বিরক্ত নিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, কি চাই? আমি বললাম, মা নাস্তা পাঠিয়েছেন। ও বলল, নিয়ে যাও, আমার এখন সময় নেই। আমি বললাম, আপনি কি খালি পেটে অফিস যাবেন? তারপর ও বলল, সেটা আমার ইচ্ছা, আর তোমাকে না বলেছি আমার উপর স্ত্রীর অধিকার দেখাবে না? তারপর আমি বললাম, দেখুন, আপনি আমাকে স্ত্রীর অভিনয় করতে বলেছেন, আর আমি সেটাই করছি। এখন আপনি যদি নাস্তা না করে বেরিয়ে যান তাহলে মা সন্দেহ করবে। আমি নিয়ে যাচ্ছি নাস্তা। তারপর ও বলল, এই দাঁড়াও, নাস্তা রেখে যাও। আরে বাহ, শাশুড়ি আম্মুর কথা বলাতে কাজ হয়েছে। নাস্তা রেখে চলে এলাম। আজ প্রথমবারের মতো অভ্র আমার কথা শুনল। নিজের অজান্তেই কখন জানি না ভালোবেসে ফেলেছি এই নিষ্ঠুর মানুষের নিষ্ঠুর ব্যবহারকে। কিন্তু কি লাভ, যে মানুষটা কিছুদিন পর অন্য কারো হয়ে যাবে তাকে ভালোবেসে? তার মনের কোথাও তো আমি নেই। শুধুমাত্র ঘৃণা করে অভ্র আমাকে। তার চেয়ে ভালো 6 মাস শেষ হওয়ার অপেক্ষা করি। অভ্র অফিসে চলে যাওয়ার পর আমি প্রত্যেক দিনের মতো রুম গুছাতে এলাম। বিছানার উপরে এটা কার ফোন? হ্যাঁ, অভ্রর ফোন। আজও ফোন ভুলে রেখে অফিসে চলে গেছে। দৌড়ে বারান্দায় গেলাম এই আশায় যে ও এখনও যায়নি, কিন্তু আফসোস, ওর গাড়িটা নেই, তার মানে ও চলে গেছে। প্রত্যেক দিন দুপুরে ও শাশুড়ি আম্মুর ফোনে কল দিয়ে ও খেয়ে নিয়েছে এটা বলতো, তারপর আমি খেতাম। আজও কিভাবে বলবে, আর আমি কিভাবে জানবো যে ও খেয়েছে কি না? শাশুড়ি আম্মুকে গিয়ে বললাম ও ফোন রেখে গেছে। তখন শাশুড়ি আম্মু যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উনি বললেন, মা, তুমি অভ্রের অফিসে গিয়ে ফোনটা দিয়ে এসো। এটা কি বললেন উনি? যে ছেলে আমাকে নিজের রুমে সহ্য করতে পারে না, আমি কিভাবে তার অফিসে যাব? শাশুড়ি আম্মু বললেন, এত ভয় পাচ্ছ কেন? তোমার বরের অফিস, তুমি যাবে না সেটা কি করে হয়? আমি নিজেও তো মাঝে মাঝে তোমার শ্বশুর আব্বুর অফিসে যেতাম, বিভিন্ন অজুহাতে আমাকে ডাকতো। এই বলে মা হেসে দিলেন। আমি মনে মনে বললাম, আমার কপাল তো আপনার মতো নয় আম্মু। মুখে বললাম, না মা, আমি অফিসে গেলে ভালো দেখায় না, আমি যাব না। তারপর আম্মু বললেন, আমি বলছি তো কিছু হবে না, তুমি যাও। এখন যদি আমি না করি উনি নির্ঘাত সন্দেহ করবেন, তাই চটপট রেডি হয়ে নিলাম। অভ্রের ফোন নিয়ে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার আমাকে নিয়ে যেতে লাগলো অফিসের দিকে। হার্টবিট ক্রমশ বেড়েই চলেছে। জানি না আজ আমার জন্য কি অপেক্ষা করছে। দেখতে দেখতে অফিসে চলে এলো। ড্রাইভার গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে রইল। আমি ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। ড্রাইভারকে বললাম আমি না আসা পর্যন্ত অপেক্ষা করতে। অফিসে ঢোকার পর রিসিপশনে গিয়ে বললাম, আমি মিস্টার অভ্র চৌধুরীর সাথে দেখা করতে চাই। রিসিপশনের মেয়েটি জিজ্ঞাসা করলো, ম্যাম, আপনি ওনার কী হন, কাইন্ডলি একটু বলবেন? কি বলবো আমি? নিজেকে কিভাবে অভ্রের স্ত্রী হিসেবে পরিচয় দেব? আমি তো অভ্রের চুক্তির বউ। রিসিপশনের মেয়েটির কথায় গুড় কাটলো। কি হলো ম্যাম?
জি, আমি ওনার স্ত্রী। তারপর মেয়েটি বলল, জাস্ট এ মিনিট ম্যাম। উনি কাকে যেন কল করে ডাকলেন। একটা পিয়ন এসে আমাকে অভ্রের কেবিনে নিয়ে গেল। অভ্রের কেবিনে ঢুকতেই অভ্র পিয়নকে যেতে বলল, তারপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি আওয়াজ শুনে ভয় পেলাম। কি চাই তোমার? আমাকে কি শান্তি মতো বাঁচতেও দেবে না? আসলে চুপ, একদম চুপ। তোমার মতো মেয়েদের আমার ভালো করেই চেনা আছে। সকালে তোমার কথা মতো নাস্তা করেছি বলে চোখে সর্ষে ফুল দেখেছো? আমি বললাম, দেখুন আপনি আপনার ফোন কথা শেষ করার আগেই ফোনটা কেড়ে নিয়ে একটা আছাড় মেরে টুকরো টুকরো করে ফেললো অভ্র। খুব ভয় পেয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। ও বলল, কতবার বলেছি তোমায় আমার সামনে স্ত্রী সাজার কোনো দরকার নেই। আমি তোমাকে শুধু ঘৃণা করি, শুনতে পাচ্ছ? শুধু ঘৃণা। আই জাস্ট হেট ইউ। চেঁচিয়ে উঠে বলল, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। অফিসের সব স্টাফের সামনে এইভাবে অপমান করলো আমায়। কি অন্যায় করেছি আমি আল্লাহ? কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। অনেক কষ্টে কান্না চেপে রাখলাম ড্রাইভারের সামনে। বাসায় এসেই কারোর সাথে কথা না বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাথরুমের শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। এখন আমার কান্না কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। অনেকক্ষণ ভেজার পর বের হলাম আর শাশুড়ি আম্মুর কাছে গেলাম। উনি রান্না করছিলেন। আমি গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি বললেন, কি হয়েছে মা? অভ্র কিছু বলেছে? আমি বললাম, না, আজ মায়ের কথা খুব মনে পড়ছে আম্মু। আমি কি তোমার মা না? আমি কি তোমাকে মায়ের চেয়ে কম ভালোবেসেছি? তুমি তো আমারই মেয়ে। তারপর আমি বললাম, না মা, আসলে তা নয়। আসলে অনেকদিন মাকে দেখিনি তো তাই। তারপর মা বললেন, পাগলি মেয়ে একটা। একই মা, তোমার গায়ে তো জ্বর। হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠল। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি, আর পাশে শাশুড়ি আম্মু কেঁদে কেঁদে আমার মাথায় জলপট্রি দিচ্ছেন, আর ওনার পাশে ডাক্তারের সাথে আমার শ্বশুর আব্বু কথা বলছেন। আমার বৌমা ভালো হয়ে যাবে তো ডাক্তার? তারপর ডাক্তার বলল, ওনাকে জ্বর কমার ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর কিছু ওষুধ দিয়েছি, এগুলো খেলে জ্বর কমে যাবে। তারপর আব্বু বলল, জি ধন্যবাদ, চলুন আপনাকে এগিয়ে দিই। ওনারা বেরিয়ে গেলে শাশুড়ি আম্মু বললেন, অভ্রকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন তো সুইচড অফ, আর রাতও তো কম হলো না, এখনও ফিরছে না কেন জানি না। আমি জিজ্ঞাসা করলাম, কয়টা বেজেছে? উনি বললেন, রাত 11টা। আমার চিন্তা শুরু হলো, অভ্র তো এত দেরি করে না কখনো। আজ কি আমার উপর রেগে আছে বলে বাসায় আসছে না? ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। অভ্র এসে গেছে। শাশুড়ি আম্মু ওকে বকা দিতে লাগলেন। আমি শুয়ে শুয়ে ভাবছি, আর তো মাত্র কয়েকটা মাস বাকি। এরপর সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। জানি না কি আছে আমার ভাগ্যে। আজকে এই পর্যন্তই। পরের পার্ট খুব শিগগিরই আসবে। ততক্ষণ সবাই আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।